টানা বৃষ্টিতে ফেনীর 15 স্থানে বাঁধে ভাঙন, 40 গ্রাম প্লাবিত। ডুবেছে মিরেশ্বরাইয়ের কয়েক গ্রাম। বন্দরের বহির্নোঙরে 3 দিন পণ্য খালাস বন্ধ। জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা নিজেই। সত্যতা পেয়েছে বিবিসি। অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে বলছে প্রসিকিউশন। গণহত্যার দায়ে হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচারের দাবি মির্জা ফখরুলের। খুনিকে আশ্রয় দেয়ার দায় ভারতের, বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শুরু আজই। পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের, বলছেন চীনা রাষ্ট্রদূত। সহায়তার আহ্বান। এবং রাতের ভোটে সহায়তা করে ধানমন্ডিতে ফ্ল্যাট, 12 সচিবের বিরুদ্ধে তদন্ত শুরু। গত আমলে চাকরিচ্যুত দুদক কর্মকর্তার সব সুবিধা ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বিকেলে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। টানা দুদিনের ভারী বর্ষণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আর এতে করে উজানের ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 15টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। প্লাবিত হয়েছে অন্তত 40টি গ্রাম। আর অন্যদিকে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর টানা বৃষ্টিতে পার্বত্য 3 জেলায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। বৈরী আবহাওয়া ও উত্তাল পরিস্থিতির কারণে 3 দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পণ্য খালাস। আর এতে করে আটকা পড়েছে পণ্য নিয়ে আসা 52টি জাহাজ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখবেন বিস্তারিত। বছর না ঘুরতেই ফের ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড নিয়ে পানিতে ভাসছে ফেনী। সোমবার সকাল 9টা থেকে 48 ঘন্টায় 539 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 15টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম ফুলগাজী সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। প্লাবিত হয়েছে 30টির বেশি গ্রাম। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল। পানি যাতায়াতের কোনো রাস্তা নাই কোনো। এখন আমরা বন্যার ভিতরে বাঁচতেছি। লোক পরিবার পানি তোলে বাসি রয়েছে। কোনো দুর্গত এলাকা হিসাবে কোনো লোক দেখতেছে না। পানি উন্নয়ন বোর্ডে কোনো কাজে করে না। পানিয়ে সব বাড়িঘর ব্যাগ তলাই গেছে গই, পুকুর টুকুরের মাছ টাছ গেছে গই। বন্যার যে সমস্ত এখনো ডেঞ্জার লেভেল থেকে 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পর্যন্ত প্রায় 15টার মতন ভাঙ্গা পর্যন্ত আমরা রেকর্ড করছি। বিকেল থেকে হয়তো কমার সম্ভব। এখন বৃষ্টি নাই, বৃষ্টি কমে গেলে কিন্তু পানি কমে যাবে আর কি। পানি কমতেছে, কিন্তু আগে তো ছিল 122 সেন্টিমিটার, এখন 60 সেন্টিমিটার কমছে। অন্যদিকে টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। দুদিনের টানা বৃষ্টিতে তলিয়ে আছে পৌর এলাকার বেশিরভাগ সড়ক। বৈরী আবহাওয়ায় 5 উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে অর্ধবার্ষিক ও অভ্যন্তরীণ সকল পরীক্ষা। আমাদের পৌর বাসিন্দা হিসেবে আমরা অনেক ভোগাচ্ছি। আমাদের এটা নিচু অঞ্চল। শহরে তো মোটামুটি আছে, গ্রাম সাইডের মানুষরা বেশি ভোগান্তিতে পড়তেছে। এছাড়া ভারী বর্ষণে পার্বত্য এলাকায় বিপর্যস্ত জনজীবন। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় বন্যার আতঙ্কে বান্দরবানের নিম্নাঞ্চল ও নদীপাড়ের বাসিন্দারা। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাট বায়েজিদ লিংক রোড সহ বিভিন্ন সড়কে স্বল্প পরিসরে পাহাড় ধস দেখা দিয়েছে। বড় ধরনের শঙ্কায় রয়েছে ঝুঁকিপূর্ণ বসতিগুলো। এদিকে টানা বৃষ্টি আর সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। উত্তাল ঢেউয়ের কারণে 3 দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। এতে আটকা পড়ে পণ্য নিয়ে আসা 52টি জাহাজ। সাদাত শাহেদ, এখন। বন্যার ও জলাবদ্ধতার আরও খবর জানাতে ফেনীর ফুলগাজী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন খালেদ সাইফুল এবং নোয়াখালী পৌর এলাকা থেকে যুক্ত আছেন নাসিম শুভ। তবে সবার আগে চলে যেতে চাই ফেনীতে, সেখানে আছেন খালেদ। খালেদ, আপনার কাছে জানতে চাই, পানিতে তলিয়ে যাওয়ায় কোন কোন সড়কে যান চলাচল বন্ধ আছে, আর নতুন করে আরও কোনো গ্রাম প্লাবিত হয়েছে কিনা?
অনেক আমি এখন এই মুহূর্তে আছি ভাঙনের একটি ঠিক যে জায়গাটিতে নদীর একটি ভাঙন তৈরি হয়েছে মহুয়া নদীর তীরে, এখানে এই যে উত্তর শ্রীপুর এলাকা, এখানে প্রায় 30 থেকে 40 মিটার অংশ কিন্তু ভাঙনের কবলে পড়ে। তো এই যে ভাঙনের ফলে যে পানি প্রবাহিত হচ্ছে তা কিন্তু জনপদে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করছে। এখন পর্যন্ত প্রায় 40টি গ্রামে 30,000 মানুষ পানিবন্দী। তবে এটি আরও বাড়তে পারে। জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি। এটি আসলে নদী থেকে পানি কিন্তু বেরিয়ে যাচ্ছে জনপদের দিকে, এবং যার কারণে নতুন নতুন করে গ্রাম, নতুন নতুন জনপদ প্লাবিত হচ্ছে এবং মানুষ খুবই দুর্ভোগে পড়েছে। আমরা জানি যে 24-এর ভয়াবহ বন্যা গত আগস্টে যে ভয়াবহতা ছিল সেটির কিন্তু 1 বছরও হয়নি। আবারও নদী ভাঙনের ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলো। ফেনীর মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই, এবং মানুষজন কিন্তু এই নদীর পাড়ে যারা আছেন তারা খুবই আহাজারি করছেন যে তাদের অনেকের ঘর বাড়ি চলে গেছে এবং তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন, কারণ প্রতি বছর যে নদী ভাঙনের কারণে তারা কিন্তু এই বিপর্যয়ের মুখে পড়েন। এবং এখানেও কিন্তু পর্যাপ্ত ত্রাণ এইসব এলাকাগুলোতে পৌঁছেনি। মানুষজন কিন্তু নদীর পাড়ে আশ্রয় নিয়েছেন, এবং আমরা দেখেছি যে ফেনীর ফুলগাজী, পরশুরাম, বিলোনিয়া যে সাথে ফেনী সদরের যে সংযোগ সড়কটি সেটি কিন্তু বন্ধ রয়েছে, এবং সেখানে যে পানি উঠে যাওয়ার কারণে কিন্তু যানবাহন চলাচল প্রায় বন্ধ। তো এই মানুষজন কিন্তু নিরাপদ খাদ্য এবং চিকিৎসা, আশ্রয় সব কিছুরই কিন্তু সমস্যায় পড়েছেন। ইতিমধ্যেই প্রায় 150 শতাধিক আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়েছেন, কিন্তু সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। তো এখন পর্যন্ত মানুষজন বলছেন যে আসলে তারা খুব বিপাকেই আছেন। নতুন করে যে বন্যায় আবার প্লাবিত হচ্ছে এই জনপদ, এতে করে কিন্তু তারা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হলেন। পানি উন্নয়ন বোর্ড বলছে যদি বৃষ্টি এবার যেভাবে অব্যাহত আছে সেটি যদি না কমে তাহলে এই বন্যার ভয়াবহতা আরও বাড়তে পারে। তারা আমাদেরকে এও জানিয়েছেন যে পানির লেভেল যেটা গত 24-এর বন্যায় ছিল 14.19, সেটি কিন্তু এই বছর 13.85, অর্থাৎ গেল বছরের বন্যার কাছাকাছি কিন্তু জোয়ার পানির যে উচ্চতা ছিল নদীতে সেরকমই কিন্তু প্রায়। তো এই বন্যা আসলে বৃষ্টির যে অবস্থা আমরা দেখছি, 48 ঘন্টায় প্রায় 539 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং সবশেষ যেটি পানি উন্নয়ন বোর্ড বলেছে যে এটি কিছুটা কমে এসেছে আজকে, সেটি গত 24 ঘন্টার হিসেবে 198 মিলিমিটার পর্যন্ত রেকর্ড হয়েছে। তো বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, তবে এই মুহূর্তে বিকেলের দিকে আবার বৃষ্টি বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এটা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা এই বন্যার পানি এবং পাশে যে ত্রিপুরার যে পাহাড়ি ঢল, উজানের পানি সব কিছু মিলেই কিন্তু আসলে ভয়াবহতা আরও বাড়তে পারে এবং মানুষজনের ভোগান্তিও কিন্তু বাড়বে। ইতিমধ্যে এই পানি ফেনী সদর, পরশুরাম, ফুলগাজীকে প্লাবিত করেছে, এবং সেটা যদি এভাবেই চলতে থাকে তাহলে এই বন্যা আবারও নতুন করে দুর্ভোগ কারণ তৈরি করবে। আমরা এখন চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আমাদের সহকর্মী নাসিম শুভ সেখানকার অবস্থা জানাবেন। খালিদ, একই চিত্র কিন্তু নোয়াখালীতেও কিন্তু গত কয়েকদিনে যে টানা ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের ফলে নোয়াখালীর প্রধান যে শহর, সেই শহর সহ নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 5টি উপজেলার অধিকাংশ সড়কই পানির নিচে কিন্তু প্লাবিত হয়ে গেছে। ইতিমধ্যে পরিস্থিতি মোকাবেলায় কিন্তু নোয়াখালী জেলা প্রশাসন আজ জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি সভাও ডেকেছেন। সবাই কিন্তু জেলা প্রশাসক নোয়াখালীর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সম্ভাব্য যে বন্যা চোখ রাঙাচ্ছে নোয়াখালীতে, সেই বন্যা মোকাবেলায় করণীয় সম্পর্কে অবহিত করেছেন। তো আমি আজ দিনভরে নোয়াখালীর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার কাদিরহানিপ ইউনিয়নের একটি ওয়ার্ডে। আমরা এখানে এসে একই চিত্র দেখতে পেয়েছি যে এই এলাকারও যে সকল নিম্নাঞ্চল রয়েছে, কাঁচা ঘর বাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেকগুলোই পানির নিচে ডুবে গেছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই এলাকায়ও বিপর্যয় দেখা দিয়েছে। তো সব মিলিয়ে নোয়াখালীতেও বৃষ্টির যে অবস্থা, সেটি যদি আরো 1 থেকে 2 দিন এভাবে টানা চলতে থাকে তাহলে কিন্তু নোয়াখালীও 2 দিনের মধ্যেই বন্যায় আক্রান্ত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তো আসলে এই ছিল নোয়াখালীর পরিস্থিতির সবশেষ। আমরা এখন চলে যাবো স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী অনেক। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নোয়াখালী থেকে নাসিম শুভ, এবং আমাদের সঙ্গে ফেনী থেকে যুক্ত ছিলেন খালিল সাইফুল্লাহ। জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতি এবং উদ্ভূত যে প্রাকৃতিক দুর্যোগ তার সবশেষ খবরাখবর। জুলাই আন্দোলন দমনে বিক্ষোভকারীদের এক দেখামাত্র গুলি করে হত্যার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া ফোনালাপের একটির অডিও যাচাই করে সেই তথ্য নিশ্চিত করেছে বিবিসির আই ইনভেস্টিগেশন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায়, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এই ফোন আলাপের রেকর্ডিং ব্যবহার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। গেল মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া এই ফোন আলাপের অডিওতে যে কণ্ঠটি শোনা যাচ্ছে সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই, নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী দল বিবিসি আই। 2024 সালে ছাত্র আন্দোলন চলার সময় 18 জুলাইয়ের ফোন আলাপ এটি। এতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যাকে যেখানে দেখা যাবে সবাইকে গ্রেপ্তার করতে হবে, বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশনাও দেয়া আছে। ফাঁস হওয়া অডিওতে স্পষ্ট সরকার বিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীকে সরাসরি গুলি করার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা। জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের অজ্ঞাত এক জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে ফোনে একথা জানান হাসিনা। বিবিসি জানায়, হাসিনার কণ্ঠে পুরনো অডিওর সাথে ফাঁস হওয়া অডিও মিলিয়ে ফোনালাপটির সত্যতা যাচাই করেছে বাংলাদেশ পুলিশের তদন্ত শাখা সিআইডি। পাশাপাশি ইয়ারশটের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে রেকর্ডিংটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেছে বিবিসিও। একাধিক পদ্ধতিতে বিশ্লেষণের মাধ্যমে ইয়ারশট নিশ্চিত করে রেকর্ডিংয়ে বক্তব্য এডিট বা ম্যানিপুলেট করা হয়েছে বলে কোনো প্রমাণ মেলেনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে 1400-র বেশি মানুষ নিহত হয়েছে। বিবিসি আই বলছে, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওই ফোন আলাপের রেকর্ডিং ব্যবহার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। প্রতিবেদনে বলা হয়, এই রেকর্ডিংয়ের মাধ্যমে কোনো বেআইনি উদ্দেশ্য বা অনুচিত তৎপরতা প্রমাণ করা যাবে না বলে টেপটির সত্যতা নাকচ করেছেন আওয়ামী লীগের এক মুখপাত্র। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত থেকেই বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা। গেল বছর গণ আন্দোলনের মুখে 5 অগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। নুজহাত কামাল, এখন বিশ্ব। এদিকে শেখ হাসিনার গুলির নির্দেশ সংক্রান্ত বিবিসিআই এর অনুসন্ধানী প্রতিবেদন সাক্ষ্য হিসেবে নেওয়ার সুযোগ আছে। এই কারণে প্রতিবেদনটি প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কাজী এম.এইচ. তামিম। সকালে নিজ কার্যালয়ে প্রসিকিউটর তামিম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে এই প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায়। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন, তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগকেও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে এসে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি শুধু বিএনপির নয়, জনগণেরও। সংস্কার ও বিচার একসাথে চলতে বাধা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনেই দ্রুত নির্বাচিত সরকার দরকার। ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করছে তাদের শাস্তির দাবি জানিয়ে দেশকে সঠিক পথে আনতে রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাশীল দায়িত্বশীল আচরণের আহ্বান বিএনপির মহাসচিবের। নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল শেখ হাসিনা। তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে
দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। জুলাই গণহত্যার দায় শেখ হাসিনা, আর এই খুনিকে আশ্রয় দিয়ে দিল্লি আবারও প্রমাণ করেছে বাংলাদেশের ওপরে আধিপত্যবাদ চালাতে চায় তারা। আর জুলাই পদযাত্রার নবম দিনে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় পথসভায় একথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কাউকে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হতে দেয়া হবে না। এ সময় সকল রাজনৈতিক দলকে বাংলাদেশপন্থী রাজনীতি করার আহ্বান জানান আক্তার হোসেন। এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ দেশকে নতুন জায়গায় নিয়ে যেতে চায়, তাই চুয়াডাঙ্গার মানুষকে পাশে থাকার অনুরোধ জানান এনসিপি নেতৃবৃন্দ। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। বিবিসি একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। গত 54 বছর ধরেই সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে, কৃষকদেরকে হত্যা করা হচ্ছে। বিএসএফ কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। মাসব্যাপী জুলাই পদযাত্রার নবম দিনে এনসিপির নেতাকর্মীরা এখন অবস্থান করছে চুয়াডাঙ্গার দর্শনায়। এই নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র। অব্র, চুয়াডাঙ্গায় কেমন সাড়া পাচ্ছেন এনসিপি কর্মীরা? তারা তো বলেছেন বাংলাদেশপন্থী রাজনীতিতে চুয়াডাঙ্গার সমর্থন চান তারা। এছাড়া পদযাত্রা থেকে নতুন করে নেতৃকর্মীরা কিছু বলেছেন কিনা? সীমান্ত হত্যা, সেই হত্যার প্রতিবাদ জানিয়ে কিন্তু এনসিপির পক্ষ থেকে তারা প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়ে বেশ কিছুদিন আগে একজন বাবু নামে একজন 30 বছরের যুবক এই সীমান্তে হত্যা হয়েছিল বিএসএফ এর হাতে, সেটি দেখতে কিন্তু হচ্ছে আহত হয়েছিল, গুলিবিদ্ধ হয়। সেই গুলিবিদ্ধ যিনি কিনা হচ্ছে বাবু নামে একজন, তাকে কিন্তু হচ্ছে দেখতে এসেছেন এনসিপির পক্ষ থেকে। তারা কিন্তু জানিয়েছেন যে নানাভাবে কিন্তু বাংলাদেশের উপর আগ্রাসন নেমে এসেছে ভারতীয় বাহিনীর, এবং সেই ভারতীয় বাহিনীর গুলির প্রতিবাদে বাংলাদেশে যেখানটায় সীমান্ত দর্শনা, আপনি জানেন যে চুয়াডাঙ্গার দর্শনায় যে সীমান্ত আছে সেই সীমান্তে বেশ কয়েকবারই সংঘাতের ঘটনা ঘটে, এবং একই সাথে হচ্ছে বাংলাদেশের অনেককে ধরে নিয়ে যাওয়ার কিন্তু হচ্ছে ঘটনা আমরা লক্ষ্য করি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে এনসিপির পক্ষ থেকে আজকে যেই জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রা থেকে কিন্তু বিএসএফ এর এমন কর্মকাণ্ডের প্রতিবাদ এবং তার সাথে সাথে বিচার কামনা করে কিন্তু হচ্ছে এখানে যিনি আহত এবং এক নিহত পরিবারের সাথে দেখা করে এনসিপির পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ জানানো হয় এবং বিচার চাওয়া হয়। আমরা এনসিপির নাহিদ ইসলামের সাথে কথা বলেছি এবং কথা বলছি সার্জিস আলমের সাথে। তারা কিন্তু বলছেন যে বিগত সরকার নানাভাবে ভারতের আধিপত্যবাদ মেনে নিলেও এইবার কিন্তু আর মেনে নেওয়া হবে না। এনসিপি এবং তরুণরা এই আধিপত্যবাদ কিংবা সীমান্ত হত্যা কোনো কিছুই মেনে নিবে না। প্রতিবাদ জানিয়েছিলেন কিছুক্ষণ আগে একটি পথসভা ছিল, সেই পথসভায় কিন্তু হচ্ছে ভারতের বিএসএফ এর এবং ভারতের আগ্রাসনের কিন্তু নানা ধরনের যে আগ্রাসন সেটির কিন্তু প্রতিবাদ জানানো হয় এবং হুঁশিয়ারি দিয়ে বলা হয় আগামীতে কোনোভাবেই এই যে ভারতীয় আগ্রাসন সেটি মেনে নেওয়া হবে না। আপনি জানেন যে বিগত 8 দিন ধরে আজকে নবম দিন জুলাই পদযাত্রা সেই পথযাত্রায় কিন্তু নানা জায়গায় এনসিপির পক্ষ থেকে থেমে বিভিন্ন সভা করা হচ্ছে, পথসভা। সেই
সভায় কিন্তু হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে। এবারে চুয়াডাঙ্গায় যে পথসভাটি হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে বিএসএফ এর যে আগ্রাসন এবং বাংলাদেশিদের যেভাবে গুলি করে হত্যার ঘটনা সেটি কিন্তু হচ্ছে প্রাধান্য পেয়েছে এনসিপির বক্তব্যে। নেতাকর্মীরা কিন্তু তারই ফলশ্রুতিতে আজকে এখানে এসেছেন এবং দর্শনায় একজন আহত এবং একজন নিহতের পরিবারের সাথে কথা বলছেন। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে এনসিপির নবম দিনের মতো চলা যে পথযাত্রা, জুলাই পথযাত্রা, তার সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী আমাদের সঙ্গে অভ্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনার বৈঠক শুরু হচ্ছে আজই। প্রেস উইং জানিয়েছে 9 থেকে 11 জুলাই পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের সামর্থ্য আছে বলে মনে করছেন চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। তবে এই ব্যাপারে চীনের সহযোগিতার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাইম আবির। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে। মাস 3 আগে এই ঘোষণা আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর বাড়তি এই শুল্ক কার্যকরের আগে 3 মাস সময় দিয়েছিল মার্কিন প্রশাসন। গত মঙ্গলবার 2% কমিয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক পুনর্নির্ধারণ করে মার্কিন প্রেসিডেন্ট, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। সেই প্রেক্ষিতে ইউএসটিআর বাংলাদেশকে শুল্ক নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিষয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সবচেয়ে বড় ভুক্তভোগী চীন। বলেন, এই সমস্যা মোকাবেলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের। এই ইস্যুতে চীনের পক্ষ থেকে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। China is also one of the victim of this policy. So I believe we support all the measures taken by Bangladesh to safeguard your own legitimate and to achieve the legitimate sort of conditions for Bangladesh. এ সময় চীনা রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় জোটের বিষয়ে। তিনি বলেন, নিজেদের সুরক্ষার অংশ হিসেবেই এই 3টি দেশ নিয়ে একটি ফোরামের ব্যাপারে আলোচনা হচ্ছে। The meeting China, Bangladesh, Pakistan, it is a sort of initiative which is to have our cooperation improve economic development and livelihood of all 3 countries. So we are in a very critical moment, so there's a lot of things we can work together. এর আগে চায়না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সাপ্লাই চেইন সেমিনারে বিডা নির্বাহী চেয়ারম্যান বলেন, চীনে বিডার অফিস খোলার চিন্তা করছে সরকার। এছাড়াও সংস্কৃতি বিনিময় ও সমন্বয়ের জন্য বাংলাদেশে একটি চাইনিজ কালচারাল সেন্টার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন তিনি। China is definitely, in our opinion, the most likely biggest investor for Bangladesh in coming years and days, and that trend is very clear, even from the government of Bangladesh's side. So to be able to do that, we definitely need to help the potential Chinese investors feel a lot better about Bangladesh, and there's nobody else better than CEAB to be able to do that for us. সেমিনারে জানানো হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত আগস্ট থেকে 20টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নাইম আবির, এখন, ঢাকা। বাংলাদেশের অবকাঠামোগত সুবিধার সর্বোচ্চ ব্যবহারে ভুটানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এখনও অনেক সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ডেশো কারমা হামুদর্জি। এই সময় দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং চমৎকার সহযোগিতার কথা তুলে ধরেন ভুটানের এই রাষ্ট্রদূত। দেশটির জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সরকারের অব্যাহতি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 2 দেশের তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হওয়া উচিত, যেন পারস্পরিক বোঝাপড়া আর সম্পর্ক আরও দৃঢ় হয়। তিনি বলেন, বাংলাদেশ সার্কের চেতনাকে বজায় রাখতে এগিয়ে নিতে চায়। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগের
দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে 2 সদস্যের তদন্ত কমিটি গঠনও করা হয়েছে। অভিযুক্ত দুদকের সাবেক 2 কমিশনার হচ্ছেন মোজাম্মেল হক ও জহুরুল হক। এছাড়া সাবেক সচিবদের মধ্যে রয়েছে ইউনুসুর রহমান, এম এ কাদের সরকার, আসলাম আলম, আক্তারি মমতাজ, সিরাজুল হক খান সহ অন্যান্যরা। ভবন বরাদ্দে বিগত শেখ হাসিনা সরকারের অনিয়মের খোঁজে চলতি বছরের 8 মে গণপূর্ত অধিদপ্তরের ও ধানমন্ডিতে অভিযান চালায় দুদক। অভিযানে ভবন বরাদ্দে অনিয়মের প্রাথমিক প্রমাণ মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এদিকে 8 জুলাই 12 সচিবের জন্য নির্মাণাধীন ভবনে ফ্ল্যাট বরাদ্দ গণপূর্ত মন্ত্রণালয় বাতিল করলেও অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদক। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সাবেক 12 সচিবের নামে যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল সেটা দুদক থেকে এর অভিযোগের প্রেক্ষিতে দুদক থেকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছিল গত মে মাসে। ফ্ল্যাট বরাদ্দের যে অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা এবং কি ধরনের অনিয়ম হতে পারে সেই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে এবং অনুসন্ধান শুরু হয়েছে অলরেডি। দুদক থেকে চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধা ফেরত দিতে বলেছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ দুপুরে এই নির্দেশ দেন। 2023 সালের 16 ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে দুদকের তখনকার চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে চাকরিচ্যুত করা হয়। হাইকোর্টের রায়ের পক্ষে আসায় সন্তোষ প্রকাশ করেন শরীফ উদ্দিন ও তার আইনজীবী। যাকে 2022 সালে চাকরিচ্যুত করা হয়েছিল 3 মাসের বেতন দিয়ে, তাকে স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও 3 মাসের বেতন দিয়ে দুর্নীতি দমন কমিশন যাকে চাকরিচ্যুত করেছিল এবং তার এই মামলা নিয়ে আমরা 2022 সাল থেকে লড়াই করছি। তার ওই চাকরিচ্যুতি আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা রিট পিটিশনে যে রুল নিশি জারি করা হয়েছিল সেই রুল নিশি আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে। সেই রায় অনুযায়ী এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে চাকরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় নিজেদের প্রস্তুতি আরও জোরদার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসা সহায়তা সামগ্রী হিসেবে যুক্ত হয়েছে পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম ও বেডসাইড হেমাটোক্রিট মেশিন। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এইসব সরঞ্জাম হস্তান্তর শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। তিনি জানান, ডেঙ্গুর ধরনে পরিবর্তন আসায় এখন রোগীদেরকে বিশেষ পরিচর্যায় রাখার প্রয়োজন বেশি পড়ছে। আর এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় 8টি পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম, 21টি বেডসাইড হেমাটোক্রিট মেশিন এবং 1060টি অন্যান্য চিকিৎসা সরঞ্জাম গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তিনি আরও বলেন, এইসব যন্ত্রপাতি ডেঙ্গু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরগুনায় ডেঙ্গু সংক্রমণের হার কিছুটা বাড়লেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। সবচেয়ে বেশি জরুরি যেটা যে বেডসাইড অথবা তাড়াতাড়ি এই রোগটাকে শনাক্ত করা, তার জন্য আল্ট্রাসোনোগ্রাম, পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম মেশিন খুবই জরুরি, হেমাটোক্রিট মেশিন জরুরি এবং রুগীকে আমাদের জনগণকে সচেতন করা যে পেশাব কমে যাচ্ছে কিনা, রুগী মানে পানি পিপাসা পায় কিনা, শকের যেগুলো প্রাথমিক উপসর্গ সেগুলোর দিকে একটু জোর দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় WHO আমাদেরকে আল্ট্রাসোনো মেশিন দিয়েছে পোর্টেবল 8টা এবং 21টা হেমাটোক্রিট মেশিন দিয়েছে এবং আরও কিছু স্যালাইন বা সলিউশন যেগুলো দরকার হয় সেগুলো দিয়েছে 1600। আর্থিকভাবে স্বচ্ছতায় কেবলমাত্র ডিজিটালাইজেশন করলেই দুর্নীতি বন্ধ হবে না, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেও হতে হবে সৎ। দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে এই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, ব্যাংক খাত ধ্বংসের দায় বিগত দিনের দায়িত্বশীলরা এড়াতে পারবেন না। বিস্তারিত জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। আর্থিক খাতে নানা অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে অডিট রিপোর্টে 9/6-এর অভিযোগ বহু পুরনো।
অথচ অডিট রিপোর্টের উপর ভিত্তি করেই বিনিয়োগ পরিকল্পনা সাজান বিনিয়োগকারীরা। তাই দুর্নীতি, অনিয়ম ও কারসাজির দায় অডিটর ও অ্যাকাউন্টদের কাঁধেও বর্তায়, যার বহিঃপ্রকাশ ঘটেছে হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশায় জড়িতদের অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট 2025-এ। এদিন আলোচনার শুরুতেই সরকারের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রক্রিয়াকে স্বাগত জানান বিশ্বব্যাংকের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর। As Bangladesh aspires to move to the next phase of its economic development, ensuring the quality of financial information becomes even more crucial for mobilizing investment, improving governance, and safeguarding public interest. অনুষ্ঠানে আর্থিক খাতের নানা দুর্নীতিচিত্র তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন, বিগত সময়ে দায়িত্বপ্রাপ্তরা ব্যাংক খাত ধ্বংসের দায় এড়াতে পারে না। We can name at least 3 commissioners of this commission who were accomplished with big financial offenders. A few, however, enjoy high level of immunity. এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অডিট রিপোর্টের গুরুত্ব তুলে ধরে বলেন, অডিট রিপোর্ট ভালো না হলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে, ইতোমধ্যে যার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। If I today judge the performance of audit firms based on their audit reports, I can tell you there will be no auditors left which will be qualified to do the job. Because the way it has been done and reported, misreported, does not qualify them to be in the profession in the future. সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বিগত সরকারের আমলে অডিটরদের সঙ্গে যোগসাজশে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। এছাড়া আর্থিক খাতে দুর্নীতি বন্ধে দায়িত্বশীলদের সৎ হওয়ার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। এই হিসাবগুলো ঠিকভাবে দেয়, এটার একটা দায়িত্ব কিন্তু যারা অ্যাকাউন্টেন্ট এদের ফার্মের, এটা আর সেই সংস্থারও দরকার আছে। সম্মেলনে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সবার আগে অ্যাকাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়। রিচ ডকুমেন্ট, এটার মধ্যে অনেক। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। নেপাল চীন সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় 8 জনের, যেখানে এখনো নেপালে নিখোঁজ রয়েছে 20 জন আর চীনে অন্তত 11 জন। বন্যার পানির প্রবল স্রোতে ধসে পড়েছে 2 দেশকে যুক্ত করা মৈত্রী সেতু। আর অন্যদিকে ভারতের হিমাচলে চলমান নজিরবিহীন বন্যায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 80 জনে। এছাড়াও মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ত্রিপুরায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দিল্লি আর কলকাতাতেও। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া। হিমালয় ঘেঁষা তিব্বত অঞ্চলে মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোটেকোশি নদী প্লাবিত হয়ে ভেসে যায় সীমান্তে চীন ও নেপালকে যুক্ত করা মৈত্রী সেতু। থমকে গেছে নেপাল চীন সীমান্ত বাণিজ্য। চীন থেকে আমদানিকৃত পণ্যবাহী বেশ কয়েকটি কন্টেইনারও ভেসে গেছে তীব্র স্রোতে। মঙ্গলবার অর্ধশতাধিক মানুষকে জীবিত উদ্ধারের পর বুধবারও দুর্গম এলাকাটিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী। দেশটিতে নিখোঁজদের মধ্যে 6 চীনা কর্মী ও 3 পুলিশ কর্মকর্তাও রয়েছেন। নেপালের নুয়াকোট জেলায় ত্রিশুলী নদীর তীরবর্তী এলাকাতেও উদ্ধার অভিযানে ব্যস্ত সেনাবাহিনী। বর্ষার প্রথম 2 সপ্তাহে 23টি আকস্মিক বন্যা, 19টি পাহাড়ি ঢল আর 16টি ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ। পানি নেমে যাওয়ায় প্রকট হচ্ছে ক্ষতচিহ্ন, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এখনও 225টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্ধার অভিযান অব্যাহত। বুধবারও হিমাচলের 7 জেলায় ফের আকস্মিক বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী ও পাহাড়ি গিরিখাত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। সিমলায় জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে অলকানন্দা নদীতে পানি বাড়তে থাকায় আকস্মিক বন্যার কবলে উত্তরের আরেক রাজ্য উত্তরাখণ্ড। মধ্যপ্রদেশের 2 জেলায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট, 4টির বেশি জেলায় দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। মহারাষ্ট্র, নাগপুর সহ মধ্যাঞ্চলীয় 4 জেলায় রেড অ্যালার্ট ও 3 জেলায় অরেঞ্জ অ্যালার্ট চলছে।
বুধবারও ভারী বৃষ্টির কবলে ভারতের রাজধানী সহ পুরো দিল্লি। অন্যদিকে মুহুরী নদীতে পানি বিপদসীমা অতিক্রম করায় রেড অ্যালার্ট চলছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার দক্ষিণে। রাজ্যের বাকি অংশে জারি অরেঞ্জ অ্যালার্ট। সোমবার থেকে টানা বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। বুধবার সকালেও বজ্রসহ ঝড় অব্যাহত। জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী, ব্যাহত গণপরিবহন সেবা। প্রতিবেশী পাকিস্তানেও গেল 12 দিনে অতিবৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা 79-তে পৌঁছেছে। গিলগিত বাল্তিস্তান ও খাইবার পখতুনখোয়া প্রদেশে জারি রয়েছে সতর্কতা। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন বিকেল, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টানা বৃষ্টিতে ফেনীর 15 স্থানে বাঁধে ভাঙন, 40 গ্রাম প্লাবিত, ডুবেছে বীরেশ্বরায়ের কয়েক গ্রাম। বন্দরের বহির্নগরে 3 দিন পণ্য খালাস বন্ধ। জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা নিজেই। সত্যতা পেয়েছে বিবিসি। অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে বলছে প্রসিকিউশন। গণহত্যার দায়ে হাসিনার সঙ্গে আওয়ামী লীগেরও বিচারের দাবি। মির্জা ফখরুলের খুনিকে আশ্রয় দেয়ায় দায় ভারতের, বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শুরু আজই। পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের, বলছে চীনা রাষ্ট্রদূত। সহযোগিতার আশ্বাস। এবং রাতের ভোটে সহায়তা করে ধানমন্ডিতে ফ্ল্যাট। 12 সচিবের বিরুদ্ধে তদন্ত শুরু। গত আমলে চাকরিচ্যুত দুদক কর্মকর্তার সব সুবিধা ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।